জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে এখন চারদিক। আপনার সঙ্গে আছি আমি আজহার লিমন। রেলের রানিং স্টাফদের কর্মবিরতিতে স্থবির দেশের রেল যোগাযোগ ব্যবস্থা। হঠাৎ ট্রেন বন্ধে বিপাকে সারা দেশের লাখো লাখো যাত্রী। অনলাইন অফলাইনে টিকিটের টাকা ফেরত পেলেও নির্দিষ্ট গন্তব্য যেতে না পেরে ক্ষুব্ধ তারা। এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী দেবরাজ দেব। তার কাছে যাচ্ছি। দেবরাজ, এই আন্দোলন কর্মসূচির এখন কেমন পরিস্থিতি দেখছেন, আর যাত্রী বা এই আন্দোলনকারীরা এখন কি বলছেন? লিমন, আপনি বলছিলেন আসলে এই যে কমলাপুরের রেলওয়ে স্টেশনে আমরা অবস্থান করছি, আসলে সকাল থেকে কিন্তু আমরা দর্শকদের তথ্যটা দেওয়ার চেষ্টা করছি। আসলে রেলের যারা চালকরা রয়েছেন, সহকারী চালক, গার্ড এবং টিটি যারা রয়েছেন, তারা আসলে তাদের যে আপনার বকেয়া বেতন এবং মাইলেজের ভিত্তিতে তাদের যে পারিশ্রমিক, সেটির দাবিতেই কিন্তু আসলে সকাল থেকেই কিন্তু আসলে কর্মবিরতি চলছে, যার কারণে সারা দেশের সাথেই কিন্তু রাজধানী ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছে এবং সেই সাথে সারা দেশের কোথাও কিন্তু আসলে মালবাহী বলুন, যাত্রীবাহী বলুন, কোনো ধরনেরই কিন্তু রেল যোগাযোগ চলাচল করছে না। তো আমরা দেখছিলাম সারা দিন ভরই আসলে এই যারা আন্দোলন করছে এবং সরকারের তরফের পক্ষ থেকে এবং রেল মন্ত্রণালয় থেকে বারবার কিন্তু দফায় দফায় আসলে আলোচনা চলছে, তবে এখন পর্যন্ত কোনো ধরনেরই আসলে আশানুরূপ ফল এখনো পর্যন্ত দেখতে পাইনি আমরা। এছাড়া যাত্রীদের কথা বলছিলেন, যাত্রীরা কিন্তু কমলাপুর রেল স্টেশনে আমরা দেখছিলাম আসছেন, তারা কিন্তু আসলে ট্রেন চলাচল না করার কারণে কিন্তু অনেকেই ফিরে যাচ্ছেন অন্য মাধ্যমে, আসলে যানের মাধ্যমে কিন্তু তারা তাদের গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন। এছাড়া ট্রেনের যে টিকিটের টাকা ফেরতের ব্যাপারে যে কথা হয়েছে, সেখানে কিন্তু এক ধরনের ভোগান্তি রয়েছে। সেই ভোগান্তিতে যেমন আমি যদি বলি, অনলাইনে যারা টিকিট কেটেছে তাদের ক্ষেত্রে কিন্তু টাকা ফেরত কিন্তু তারা একদম সহসাই পাচ্ছেন না। তারা কিন্তু 2-1 দিন দেরি হবে সেই প্রতিষ্ঠান থেকে, বেসরকারি যে সমস্ত প্রতিষ্ঠানের মাধ্যমে আসলে এই অনলাইনে টিকিট কাটা হয়, তারা কিন্তু সেই টাকা কিন্তু ফেরত পাচ্ছে না। তারা কিন্তু আর কিছুদিন পরে হয়তো সেই টাকাটা তাদের অ্যাকাউন্টে রিফান্ড হবে। সেই ক্ষেত্রে যারা নিজেদের অনলাইন প্ল্যাটফর্ম থেকে বা নিজেদের মোবাইল ওয়ালেট মাধ্যমে টিকিটগুলো কাটেনি, তাদের কিন্তু টাকা প্রাপ্তিতে এক ধরনের অনিশ্চয়তা দেখা গেছে। তবে রেলওয়ে কর্তৃপক্ষ কিন্তু বাস সেবাও চালু করেছে। আমরা দেখতে পেয়েছি যে ঢাকা যে কমলাপুর রেলওয়ে স্টেশন, সেখান থেকে 10টি বাস এবং বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে 10টি বাস দেশের বিভিন্ন প্রান্তের উদ্দেশ্যে যাদের ট্রেনের টিকিট কাটা রয়েছে, ইতিমধ্যে যারা টাকা ফেরত নেননি তাদের জন্য কিন্তু সেই বাস ব্যবস্থা রাখা হয়েছে। তবে সেই বাসের ব্যাপারেও কিন্তু অভিযোগ রয়েছে, সেই বাসের যে পরিস্থিতি সেটি নিয়ে অভিযোগ রয়েছে। তো লিমন, এখন পর্যন্ত আসলে ট্রেন চালুর ব্যাপারে কোনো ধরনের সিদ্ধান্ত আসেনি। ভেতরে বিএনপি নেতা শিমুল বিশ্বাস বৈঠক করছেন এই রেল কর্মীদের সাথে। এখন দেখা যাক বৈঠক শেষে আসলে কতদূর কি হয়, সে খবর হয়তো আমরা শীঘ্রই জানাতে পারবো। বরিশালে শিক্ষার্থীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বন্ধ রয়েছে বরিশাল কুয়াকাটা রুটে যানবাহন চলাচল। বিস্তারিত জানাতে নগরীর রূপাতলী বাস স্ট্যান্ড থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অমিত হাসান। এই ঘটনার সাথে যারা জড়িত এবং এই ঘটনায় আসলে তাদের 2-3 জন কিন্তু আহত হয়ে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তিও রয়েছেন এবং তারপর থেকেই কিন্তু এই যে বরিশাল পটুয়াখালী কুয়াকাটা মহাসড়কটি রয়েছে সেটি পুরোপুরি অবরোধ করা হয়েছে এবং সকল ধরনের যান চলাচল কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে। এবং একটু যদি চিত্র দেখাই, এখানে শিক্ষার্থীরা সেই বিকেল থেকেই রয়েছে এবং সন্ধ্যার পর থেকেই কিন্তু এই অবরোধ কর্মসূচি তারা পালন করছেন এবং একটি দুর্বৃত্তদের দ্বারা একটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে এবং শিক্ষার্থীরা বলছেন যে তারা 8 দফে দাবি দিয়েছেন। এই দাবি যতক্ষণ পর্যন্ত আসলে মানা না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই অবরোধ কর্মসূচি আসলে চালিয়ে যাবেন। এবং আর একটু জানিয়ে রাখি যে বরিশাল বিএম কলেজ ছাড়াও বরিশাল বিশ্ববিদ্যালয়, বরিশাল হাতেম আলী কলেজ এবং বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা এখানে অবস্থান করছেন। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সদস্য রয়েছেন, জাতীয় নাগরিক কমিটির যারা সদস্য রয়েছেন, তারাও এখানে রয়েছেন। এবং কিছুক্ষণ আগেই আমরা দেখেছি যে বিএম কলেজের যিনি অধ্যক্ষ রয়েছেন তিনিও এখানে এসে উপস্থিত হয়েছেন এবং বাস মালিকদের সাথে একটি কথা বলার চেষ্টা তারা করছেন এবং এই সমঝোতা হওয়ার পরই আসলে শিক্ষার্থীরা তাদের দাবিগুলো মেনে নিলে তারা এই অবরোধ কর্মসূচি প্রত্যাহার করবেন বলে জানিয়েছেন। যতক্ষণ পর্যন্ত এই অবরোধ আসলে যতক্ষণ পর্যন্ত তাদের দাবিগুলো মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা এই অবরোধ কর্মসূচি চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। এবং দাবিগুলোর মধ্যে একটি সুষ্ঠু
বাস পরিচালনা, যাত্রীবাহী বাস যেগুলো রয়েছে এগুলো পরিচালনা করতে হবে এবং শিক্ষার্থীদের সাথে ভালো ব্যবহার করতে হবে এবং তাদের একটি ভাড়া নির্ধারণ করে দিতে হবে, যে ভাড়াটি আসলে শিক্ষার্থীরা দিবে এবং তাদের সাথে কখনোই খারাপ আচরণ করা যাবে না বলেও তারা একটি দাবি জানিয়েছেন। এবং আরেকটু জানিয়েছেন যে যাত্রী সেবা খুব ভালোভাবে নিশ্চিত করতে হবে, ভাড়া নির্ধারণ করতে হবে, এরকম 8টি দাবি তারা করেছেন। এবং এই ঘটনায় আসলে বিকেলে যে শিক্ষার্থীদের সাথে লাঞ্ছিতের একটি ঘটনা ঘটেছে কিংবা হামলার একটি ঘটনা ঘটেছে, এর প্রেক্ষিতে কিন্তু বরিশালের যে মহাসড়কের যে বাস চলাচল সেটি একদমই বন্ধ রয়েছে এবং রূপাতলী বাস টার্মিনালের দুই পাশে কিন্তু দীর্ঘ যানজটের একটি সৃষ্টি হয়েছে। সকল যাত্রী কিন্তু আসলে তারা অপেক্ষা করছেন কখন এই অবরোধ শেষ হবে এবং তারা আসলে তাদের গন্তব্যগুলোতে যেতে পারবেন। এবং আরেকটু জানিয়ে রেখে যে নতুনবাদ থেকে যে বাসগুলো কুয়াকাটার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছিল সেগুলোও কিন্তু রূপাতলী বাস টার্মিনালে আটকে আছে এবং কুয়াকাটা থেকে যে বাসগুলো বরিশাল ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসছিল সেগুলোও কিন্তু এই মুহূর্তে রূপাতলী বাস টার্মিনালে আসলে অপেক্ষমান রয়েছে এবং ওই অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত আসলে তারা কিন্তু এখান থেকে কোনোভাবেই যেতে পারছেন না। শিক্ষার্থীরা রাস্তা পুরোপুরি আটকে রেখেছে এবং তারা বলছেন যে এই মুহূর্তে আসলে তারা যদি তাদের আসলে দাবিগুলো মেনে না নেওয়া হয় তাহলে তারা এই অবরোধ কর্মসূচি কিন্তু পুরোপুরি চালিয়ে যাবেন এবং যতক্ষণ পর্যন্ত তারা তাদের দাবিগুলো মেনে নেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত এই অবরোধ কর্মসূচি চলবে। এবং তারা আর একটু জানিয়ে রেখেছেন যে এই যে আসলে বিভিন্ন সময় তাদের সাথে যে শিক্ষার্থীদের সাথে শ্রমিকদের একটি ঝামেলা আসলে হয়, এটির একটা সুষ্ঠু সমাধান এবং এই ঘটনার সাথে যারা জড়িত রয়েছে তাদের খুব দ্রুত সময়ের মধ্যে এই আইনের আওতায় আনার একটি দাবিও তারা করেছেন এবং তাদের দাবিগুলো মেনে নেওয়া না হওয়া পর্যন্ত কিন্তু এই অবরোধ কর্মসূচি চলবে। এবং আরেকটু জানিয়ে রাখি যে সেই বিকেলের ঘটনা এখনও কিন্তু আসলে কোনো ধরনের সুরাহা হচ্ছে না। বাস মালিক সমিতির যারা রয়েছেন তাদের সাথেও কোনো কথাবার্তা এখন পর্যন্ত বলা যাচ্ছে না, যার কারণে কিন্তু এই ঘটনাটি এখনো চলমান রয়েছেন। শিক্ষার্থীরা বলছেন যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি পাইকারি আড়তের দখল নিয়ে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ সময় 6 জন গুলিবিদ্ধ সহ আহত হয়েছে অন্তত 25 জন। সকাল 11:30টার দিকে উপজেলার শাওঘাট এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ জানায় শাওঘাট এলাকায় বিসমিল্লা আড়তের দখল নিয়ে স্থানীয় সেলিম প্রধান ও মুজিবরের মধ্যে দীর্ঘদিনের বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে উত্তেজনা সৃষ্টি হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা গেল কয়েকদিন আগে দুপক্ষের লোকজনকে ডেকে আড়ত থেকে টাকা তুলতে নিষেধ করেন। তবে মঙ্গলবার বেলা 11:30টার দিকে মুজিবরের লোকজন সেলিম প্রধানের অফিসের সামনে গেলে তাদের লক্ষ্য করে পাটকেল ছুটতে শুরু করে সেলিমের সমর্থকরা। পরে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়লে 6 জন গুলিবিদ্ধ সহ অন্তত 25 জন আহত হয়। পরে সেলিম প্রধানের বাড়িতে হামলা, ভাঙচুর সহ 10টি মোটরসাইকেল ও একটি প্রাইভেট কারে আগুন দেওয়া হয়। আহতদের ঢাকা মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। গাড়িগুড়ি অফিস টফিস যেগুলো আছে সব ভাঙচুর করছে এবং কি জ্বালা দিছে। আমাদের প্রায় 50টার মতো ফুন্ডার ওরা নিয়ে গেছে। সব বাহিনীদেরকে নিয়ে এসে আমাদের উপরে গুলি বর্ষণ করছে এবং কি আমাদের যত গাড়িগুড়ি ছিল সব লুটপাট করছে। হেরা উপর থেকে ককলেট গুলি বিস্ফোরণ করা। আজকে যে ঘটনাটা ঘটেছে আমরা এটা তদন্ত করে দেখছি, যারা দোষী আমরা সবাইকে শাস্তির আওতায় নিয়ে আসবো। অগ্নিসংযোগের যে বিষয়টা এটা অবশ্যই দুঃখজনক। এই সমস্ত বিষয় একেবারেই গ্রহণযোগ্য না। যেই করুক, যারা এই ঘটনায় জড়িত থাকুক, আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে সংস্কারের জন্য কম সময় পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসিরউদ্দিন। ইউ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান তিনি। ইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে বৈঠকে পরবর্তী নির্বাচনের নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানান সিইসি। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে ইইউ। এ সময় সিইসি আরও বলেন, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হবে। নির্বাচন কমিশনের স্বাধীনতা যেন কোনোভাবেই ক্ষুণ্ণ না হয় সে ব্যাপারে জোর তাগিদ দিয়েছেন ইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। I have come with a message of support for the reform ambitions of the interim government, for the holding of elections in a transparent manner in line with international standards, and also to ask the Chief Election Commissioner what the European Union can do to support him and Bangladesh at this extremely important moment. বাংলাদেশের এই অগ্রযাত্রায় ওনারা সাহায্য করতে প্রস্তুত, সব ধরনের সহায়তা ওনারা দিতে প্রস্তুত। ওনারা চান যে এটা ডেমোক্রেটিক ট্রানজিশনটা হোক এবং হলে এই পথে আমাদের যত রকমের সহায়তা দরকার, they have assured us
যে দে উইল বি উইথ আস ইন দিস প্রসেস। জনগণের বিপক্ষে কাজ করলে 5 আগস্টের মতো পরিণতি হবে বলে নেতাকর্মীদের সতর্ক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। খুলনায় রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা নিয়ে প্রশিক্ষণ কর্মশালায় একথা বলেন তিনি। এ সময় তারেক রহমান আরও বলেন, মানুষ বিএনপির উপর আস্থা রাখতে চাইছে, যারা এই আস্থা নষ্ট করবে তাদের দলে জায়গা হবে না। বলেন, অন্যায়কারী যেই হোক তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিএনপি নামক যে রাজনৈতিক দলটি, এই দলটির সম্ভাবনা সবচাইতে বেশি সরকার গঠন করার, এবং সরকার গঠন করলে এরাই মানুষের জন্য এবং দেশের জন্য কিছু করতে পারবে বলে মানুষের সেই আস্থা বা বিশ্বাসটা আছে। কোনো ব্যক্তির কারণে, কোনো নেতার কারণে, কোনো কর্মীর কারণে যদি মানুষের আস্থা নষ্ট হয়, তাকে আমরা ওন করতে পারবো না। বিকজ আমরা বহু ঝড় ঝঞ্ঝার ভিতর দিয়ে আজ এখানে এসে দাঁড়িয়েছি। যতটুকু আমরা জানছি, আমরা সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করছি। যখন যেটা জানবো, ব্যবস্থা গ্রহণ করছি, আমাদের অবস্থান পরিষ্কার করছি। রাষ্ট্র সংস্কারে খুব বেশি সময় না নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জামাতের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। রমনা বিটিসিএল চত্বরে বিটিএনডি শ্রমিক কর্মচারী আদর্শ ফেডারেশন ইউনিয়নের বিশেষ সভায় আরও বলেন যে বিগত সরকার দেশের অবস্থা নাজেহাল করে দিয়েছে, মানুষের সকল অধিকার কেড়ে নিয়েছিল। 5 আগস্ট ছাত্র জনতা জীবন দিয়ে মানুষের অধিকার ফিরিয়ে দিয়েছে। এখন উপদেষ্টাদের দায়িত্ব হলো ধ্বংস হওয়া দেশ ও সমাজকে সংস্কার করা। কিন্তু নানা আন্দোলন করলে তাদের কাজে ব্যাঘাত ঘটে, একই সঙ্গে ফ্যাসিস্টের দোসররা অস্থিতিশীল করার সুযোগ পায়। তাই কর্মক্ষেত্রের অধিকার আদায়ে রাস্তায় না নেমে আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানান জামাতের এই নেতা। যারা দুর্নীতি করেছে, জুলুম করেছে, অত্যাচার করেছে এবং লুটপাট করেছে, এদেরকে সমাজের সকল স্তর থেকে ছাঁটিয়ে বিদায় করে সেখানে সত্যিকার অর্থে নিরপেক্ষ এবং সৎ যোগ্য লোককে সেখানে দিয়ে দেশটাকে সংস্কার করতে হবে। আর এই সমস্ত ভালো লোকদের হাতে নির্বাচনের একটা পরিবেশ তৈরি করে তারপরে নির্বাচন দিতে হবে। এটাই হচ্ছে বর্তমান সরকারের মূল কাজ এবং দায়িত্ব। এদেশের মানুষের রক্তক্ষয়ী সংগ্রাম ও বাংলাদেশের জন্মকে স্বীকার করে এদেশের রাজনীতি করতে হবে বলে উল্লেখ করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। মঙ্গলবার এক ফেসবুক পোস্টে এসব কথা উল্লেখ করেন তিনি। পোস্টে তিনি লিখেছেন যে মুক্তিযুদ্ধের পর কি হয়েছে তা নিয়ে সমালোচনা করুন, ইতিহাস পর্যালোচনা করুন, কোনো সমস্যা নেই। ফেসবুক পোস্টে তিনি আরও লিখেছেন যে এমনকি মুক্তিযুদ্ধের সময়ে কি কি ঘটেছে তা নিয়েও তর্ক উঠতে পারে, কিন্তু সে সবই হবে মুক্তিযুদ্ধকে মেনে নিয়ে। তিনি পোস্টে আরও উল্লেখ করেন, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা যাবেন তারা অতীতে পরাজিত হয়েছেন, সামনেও পরাজিত হতে বাধ্য। ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে টালবাহানা করা ফ্র্যাঞ্চাইজিগুলোর বিরুদ্ধে এখনই অ্যাকশনে যাচ্ছে না বিসিবি, তবে ফ্র্যাঞ্চাইজিগুলোকে সতর্ক বার্তা দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে দরবার রাজশাহীর সঙ্গে বৈঠক শেষে এসব জানিয়েছেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। এ সময় বিপিএল আয়োজনে নিজেদের ব্যর্থতার কথাও স্বীকার করে নিয়েছেন তিনি। পাশাপাশি জানিয়েছেন যে ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে টিকিটের লভ্যাংশ শেয়ার করবে বিসিবি। আস্থাটা কিছুটা কম বলেই কিন্তু এই কথাটা আসছে যে আমরা এখন প্রতি মুহূর্তেই ওদেরকে নজরদারিতে রাখছি, ইন এ সেন্স যে তারা তাদের কমিটমেন্টগুলো রাখছে কিনা। যদি কমিটমেন্ট মোটামুটি তারা রাখতেন তাহলে হয়তো আমাদের এতটা বেশি উদ্বিগ্ন হতো না। বাট এখন আমরা অন রেগুলার বেসিস তাদেরকে নজরে রাখবো এবং তারা তাদের কমিটমেন্ট পূরণ করছে কিনা সেটা আমরা দেখতে থাকবো। আমরা নিশ্চিত ছিলাম না এবার বিপিএল করতে পারবো কিনা, কটা দল নিয়ে করতে পারবো। তারপরে বলবো যে এটা কোনো এক্সকিউজ না, যেটা হয়েছে এই পর্যন্ত এর অনেকগুলো ঘটনা যেগুলি না ঘটা উচিত হয়নি এবং দের ইজ নো এক্সকিউজ ফর দ্যাট আমাদের দিক থেকে আমি বলবো। বাট ভবিষ্যতে এরকম ঘটনা ঘটবে না, এটা আমি মোটামুটি নিশ্চিত হয়ে বলতে পারি। শেষ করছে এখন চারদিকে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv, ফেসবুকে দেখুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।